কলকাতা থেকে রামেশ্বরম যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই, ভিল্লুপুরম হয়ে যেতে হয়। হাওড়া থেকে এই 3টে ট্রেন দক্ষিণ ভারতের ভিল্লুপুরমের ওপর দিয়ে যায়, তাই হাওড়া থেকে যেতে হলে এই 3টে ট্রেনের কোনো একটাতে গিয়ে ভিল্লুপুরমে নামতে হবে। চেন্নাই থেকে রামেশ্বরমের সরাসরি অনেক ট্রেন আছে এবং এই ট্রেনগুলোই ভিল্লুপুরম হয়ে যায়। রামেশ্বরমে পৌঁছানোর সময়টা এমনভাবে রাখতে হবে যাতে ভোরের আলোয় পাম্বান ব্রিজের উপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা পাওয়া যায়। আর খেয়াল রাখতে হবে শীতকাল আর গ্রীষ্মকালের সানরাইজের সময়টাও। ভোরবেলা ঘুমটা ভাঙল একটু দেরিতে, তাই ব্রিজের শুরুতে ভারতীয় মূল ভূখণ্ডের যে স্টেশন মণ্ডপম, সেখান থেকে ব্রিজটার শুরুর অংশটা দেখা হলো না। এখন যাচ্ছি নতুন তৈরি হওয়া ব্রিজ দিয়ে। পাশে যেটা দেখতে পাচ্ছি ওটা 1914 সালে তৈরি হয়েছিল। দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে রামেশ্বরম দ্বীপকে ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছে এই ব্রিজ। 1964-তে সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1988-তে পাশের সড়ক ব্রিজটা তৈরি হয়। আর এই পুরনো রেল ব্রিজ যেটা পাশে, এটা 2022 থেকে বন্ধ করে দেওয়া হয়। 2025-এর এপ্রিলে চালু হয় এই নতুন রেল ব্রিজ, যেটা দিয়ে আমি এখন যাচ্ছি। রামেশ্বরম দ্বীপের প্রথম যে স্টেশন সেটার নামও পাম্বান, আর তার পরের স্টেশনই হলো রামেশ্বরম। চেন্নাই থেকে ট্রেন এখন সোজা রামেশ্বরম আসছে। পাম্বান ব্রিজ ঠিক করে দিয়েছে, নতুন ব্রিজ ওপেন হয়ে গিয়েছে। এসি লাউঞ্জ এন্ড ডিলাক্স টয়লেট, এসি ডাবল বেডরুম রয়েছে 12 ঘন্টার জন্য 800 টাকা, এসি ট্রিপল বেডরুম রয়েছে 12 ঘন্টার জন্য 1200 টাকা, 24 ঘন্টার জন্য 2400 টাকা। ভালো ব্যবস্থা। রামেশ্বরমে আমাদের কোনো হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই রেলের রিটায়ারিং রুমে থাকার সিদ্ধান্ত নিলাম। 12 ঘন্টার জন্য 800 টাকায় কীরকম সুযোগ সুবিধা আছে দেখতে খুব ইচ্ছা হলো। এটা দুজনের জন্য, আর 3 জন থাকলে 12 ঘন্টায় 1200 টাকা। পুরো প্ল্যাটফর্মটা কাজ চলছে এবং মন্দিরের আদলে বানানো হচ্ছে। $800 টাকা, তার সঙ্গে 40 টাকা আরও জিএসটি মিলিয়ে 840 টাকায় রুম। জন্য 12 ঘন্টার জন্য 800 টাকা, ভালো ব্যবস্থা। এই হলো রেলের 800 টাকা রিটায়ারিং রুম। 12 ঘন্টার জন্য অবশ্যই 800 টাকা, 24 ঘন্টা হলে ওটা আবার 1600 টাকা হয়ে যাবে। একদম পাশেই রেল স্টেশন, টিভি আছে, এসি আছে, ঠিকঠাক, একদম ঠিকঠাক। বাইরে বিশাল গরম। আমরা আজকে আর স্কুটি নেওয়ার চিন্তা ভাবনা করলাম না, একটা 4 চাকা বুক করলাম, 4 চাকা করেই ঘুরবো। রামেশ্বরম ভ্রমণের শুরুটা করলাম একদম দূর থেকে, অর্থাৎ স্টেশন থেকে 20 কিলোমিটার দূরে ধনুষ্কটি দেখে আজকে আমাদের ভ্রমণ শুরু হবে, যেখানে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ আছে মনে করা হয়। রামেশ্বরম দ্বীপের একদম শেষ প্রান্ত ধনুষ্কটি, যেখান থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। আর দেখব ধনুষ্কটির সিটি অফ ঘোস্ট বা মৃত নগরী এবং বিভীষণের মন্দির। এইগুলো থাকবে আজকে আমাদের এই পর্বে। সামনে একটু এগিয়ে রাস্তা দুটো ভাগ নিয়েছে। বাঁদিকে চলে যাচ্ছে কোথান্ডারামার মন্দির, যা রামের একটা বিশেষ মন্দির, আর সোজা আরও 13 কিলোমিটার গেলে আরিচল মুনাই, অর্থাৎ রামেশ্বরম দ্বীপের শেষ বিন্দু।
রাবণবধের পর রামচন্দ্র ফিরে আসেন লঙ্কা থেকে এবং এই মন্দিরে বিভীষণের রাজ্য অভিষেক করান। তাই এই মন্দিরের যথেষ্ট গুরুত্ব আছে এবং এখানে রামের সঙ্গে পাশাপাশি বিভীষণকেও পুজো করা হয়। বেরিয়ে এলাম, দেখো ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই কি দেখেছি সেটা দেখানো যাচ্ছে না। যারা আসবেন অবশ্যই দেখবেন লাইন দিয়ে। এটুকু বলতে পারি, ওই রাম, হনুমান, বিভীষণ এইসব রিলেটেড মূর্তি আছে। এবার আমরা যাবো ধনুষ্কটি। ধনুষ্কটি কথাটার অর্থ হল ধনুকের শেষ প্রান্ত। শোনা যায় রামচন্দ্র সীতাকে নিয়ে লঙ্কা থেকে ফেরার পর ধনুকের সাহায্যে রাম সেতু ভেঙে দেন। আবার ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর মিশেছে যে জায়গায়, সেই সঙ্গমস্থলটি একটা তীরের মতো দেখতে। ধীরে ধীরে ধনুষ্কটির শেষ প্রান্তের দিকে এগোচ্ছি, আর রাস্তার দুপাশে দুই সাগর ক্রমশ কাছে এগিয়ে আসছে। বাঁদিকে শান্ত বঙ্গোপসাগর আর ডান দিকে চঞ্চল ভারত মহাসাগর। দুটোরই জল নীল, তবে ভারত মহাসাগরের জল একটু বেশি ঘন নীল আর বঙ্গোপসাগরের জলটা হালকা নীল। উপর থেকে দেখলেই পার্থক্যটা বোঝা যায়। রাস্তায় প্রচুর ভিড়, লোকজন, গাড়ি রাখার জায়গা পাওয়া যেত না। এখন ধরে খুঁজে খুঁজে গাড়ি রাখতে হয়ে গেল অবশেষে। আমরা ভারতের একটা সীমান্তে এসে গিয়েছি। এটা শ্রীলঙ্কার দিক থেকে খুব কাছে, 18-20 কিলোমিটার মতো। যদিও ভারতের শেষ বিন্দু কন্যাকুমারী, কিন্তু এটা একদিক থেকে শেষ বলা যায়। টেকনিক্যালি ওটাও শেষ বিন্দু নয়, আর এটা কিন্তু একটা দ্বীপ আসলে। টেকনিক্যালি হচ্ছে ওটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। রামবান ব্রিজ দিয়ে এই দ্বীপের সাথে মূল ভূখণ্ড তামিলনাড়ু করা হয়েছে। ধনুষ্কটি পর্যন্ত আগে এয়ারলাইন ছিল, 1964 সাল পর্যন্ত। সব ইচ্ছাটা উড়ে গিয়েছে। ভারত শ্রীলঙ্কার মধ্যে সেই রাম সেতু বা অ্যাডামস ব্রিজের কিছু অংশ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। নাসা এবং ইসরোর স্যাটেলাইটে দেখা গিয়েছে একটা ব্রিজ জলের তলায় এখনও দুই দেশকে যুক্ত করে রেখেছে। ভারত মহাসাগরের উত্তাল ঢেউ, বিশাল বড় বড়। প্রচণ্ড জ্যাম লেগেছে, গাড়ি বেরোচ্ছে তো প্রায়
15 মিনিট ধরে ধীরে 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 বেরোচ্ছে। এখানে আসা ভালো টাইম ফেব্রুয়ারি, ম্যাক্সিমাম মার্চ। সকালে 6টার সময় এখানে আসা শুরু হয়, সন্ধ্যে 5টা পর্যন্ত। সকালের দিকটা এলে সব থেকে ভালো, একটু কষ্ট করে যদি সকালে আসা যায় ভিড়ও কম পাওয়া যাবে, সানরাইজটাও দেখা যাবে। ধনুষকোটি বিচ থেকে আমরা এখন ফেরার রাস্তাটা ধরলাম। যাওয়ার পথে আমরা লাঞ্চ সেরে নেব। আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে একটা দোকানে যেখানে লোকাল মাছ পাওয়া যায়, তারা সমুদ্র থেকে ধরে, সেই মাছ ভাত খাবো এবং তারপরে এখানকার যে ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠে চারদিকটা দেখব। আর তারপরে এই ধনুষকোটিকে যে কারণে সিটি অফ ঘোস্ট বা ঘোস্ট টাউন বলা হয় সেই ধ্বংসাবশেষগুলো দেখব। ভারত মহাসাগর, সামনে বালি, তার মধ্যে কিছু গুল্ম জাতীয় গাছ, ওপরে পাখি উঠছে, সামনে ভারত মহাসাগরের ঢেউ। অসাধারণ রাস্তা। এটা একটা পাশ, সামনে গিয়ে দেখাই। আমার দোকানে বাবা, অত লাইন হলে এখন কে দাঁড়া? বেশ মাছের গন্ধ পাচ্ছি। চলছে এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে ফ্রিজের মধ্যে রয়েছে, যেটা বলবো ভেজে দেবে। বাইরে থাকা যায়। পুরো দামে মাছ ভাজা চলছে এখানে। কোন মাছটা কে দিয়েছিল বুঝতে পারলেই হলো এবার। একটুখানি মাছ দিয়েছে, এটা সেই ঝোলের সাথেই ছিল। আসল মাছ আমাদের ওদিকে ভাজা হচ্ছে, ওটা একটু পরে পাবো, কতটা খেয়ে রেখে মাছের টক যেরকম খেতাম ছোটবেলায়, গরমকালে মাছের টক বা আমডাল অনেকটা সেই রকম ছিল। এরকম মাছ দিয়েছিলাম, এটা হলুদ রঙের ছিল আর এটা সাদা রঙের ছিল। লাইট হাউস, এটাতে ওঠা যায় সকাল 10টা থেকে দুপুরে 1টা, 2:30। তো ছেড়ে দিকে লম্বা লাইন পড়েছে এখানে ওপরে ওঠার জন্য। ওপর থেকে কীরকম লাগে তাও আমরা দেখেই নিয়েছি একটু আগে, তাও আরেকবার। আবার জুতোটাও এখানে খুলতে হবে। উপরে কোন ভগবান আছে, জুতো খুলে রেখে যেতে হবে। প্রায় 10 তলা উঁচু এই ওয়াচ টাওয়ারে দুভাবে ওঠা যায়, এক সিঁড়ি দিয়ে, 2 লিফট দিয়ে। তো লিফটে ওঠার জন্য এখানে অনেক লম্বা লাইন পড়ে, তো আমরা ভাবলাম সিঁড়ি দিয়েই ওঠা যাক। বরাবর তো লাইট হাউস বা এইসব মিনারে সিঁড়ি দিয়েই উঠতে হয় জানি। হ্যাঁ, আমাদের পাশ দিয়ে লিফট উঠে যাচ্ছে। বেশিরভাগ লোকজন লিফট দিয়ে উঠে আর সিঁড়ি দিয়ে নামছে। আমরা মোটামুটি অনেকগুলো পাক উঠে এসেছি। এখানে মাঝে মাঝে একটা করে জানলা রয়েছে আর সেখান থেকে বাইরে ভারত মহাসাগর।
অসাধারণ হাওয়া আসছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 মোটামুটি 10টা এরকম ঘোরানো সিঁড়ি, ওই 10 তলা সমান উঁচু হতে পারে, আর একটু বেশি। আর উল্টো দিকে বঙ্গোপসাগর, একদম শান্ত। খাওয়ার পরে এত হাঁটা, উফ, যে কটা মাছ খেয়েছি আর ওই সাম্বার দেওয়া টক সব এটা এদিক ওদিক করছে। পৌঁছে গেছি। এ হলো ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ, একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর। মোটামুটি এই হলো রাস্তার মিডিল। বাঁদিকে ভারত মহাসাগর, ডান দিকে বঙ্গোপসাগর। গাড়ির প্রচুর জ্যাম, বেশিরভাগটা এখানে খাওয়ার জন্য আর এই টাওয়ার হাউসে ওঠার জন্য। পাশে দোকানগুলো দেখলে আমাদের বকখালি দীঘার কথা মনে পড়ে, একদম একই রকম ঝিনুকের কাজ। ধনুষকোটি নামে যে শহরটা ছিল, এই হচ্ছে তার এখন অবস্থা। এখানে একসময় অনেক মানুষ বাস করত, কিন্তু 1964-তে প্রবল সুনামির ফলে এই শহরের সব ঘরবাড়ি জলের তলায় চাপা পড়ে যায়। টানা দুদিনে নিশ্চিহ্ন হয়ে যায় এই শহর। প্রায় 2000 মানুষ প্রাণ হারায়। আগে এখানে ট্রেন আসতো, সেই স্টেশনের ধ্বংসাবশেষও আছে, কিন্তু ট্রেন আর চালু হয়নি। ধনুষকোটিতে যাওয়ার জন্য এখানে একটা রাস্তা করা রয়েছে, মানে ধনুষকোটি যে বাতিল শহর, রাস্তার ছোটো ছোটো দোকানও রয়েছে। এই পুরোনো চার্চটা অনেক ইতিহাসের সাক্ষী। অনেকটা বড় বিল্ডিং বলে সামনের গেটটা রয়ে গিয়েছে। রয়েছে সেটা তো আমি জানতাম। এরপরে গেলে এখানে লিখে দিয়েছে রামার টেম্পল, ওল্ড পোস্ট অফিস, ওল্ড চার্চ, হাউস অ্যান্ড টেম্পল, মেডিকেল কলেজ, অনেক কিছু ছিল এখানে। ও, বোঝার উপায় নেই যদিও। জলের ঢেউয়ের ক্ষমতা যে কী হতে পারে ওটা তার একটা জল এসে ধাক্কা মেরে সব
সন্ধে প্রায় হয়ে এসেছে, আমরা ফেরার পথ ধরলাম। এখানে সূর্যাস্তের পর আর কাউকে থাকতে দেওয়া হয় না। রাস্তার দুপাশে অজস্র ভাঙা বাড়ি চোখে পড়ছে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে দেখাবো রামেশ্বরম মন্দির, পাম্বান ব্রিজ এবং গোটা দিন ঘুরে দেখাবো রামেশ্বরম শহরের আশেপাশে কী কী মন্দির আছে বা কী কী দেখার জায়গা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কীরকম লাগলো।